আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলন যারা সমন্বয় করেছেন এবং এই আন্দোলনের যারা নেতা, তারা ইতিমধ্যেই সমন্বয়ক রূপে পরিচিতি পেয়েছেন। যদিও বলা হচ্ছে ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান, কিন্তু এখানে জনতার যে রিপ্রেজেন্টেশন, এটি আমরা উপদেষ্টা মণ্ডলীতে দেখতে পাচ্ছি। কিন্তু রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশ যারা দাপিয়ে বেড়াচ্ছেন এই মুহূর্তে, তারা মূলত ছাত্রদের প্রতিনিধি, ছাত্র নেতা বা সমন্বয়। এখন এই সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজন যারা উপদেষ্টা হননি, তারা বেশ আলোচিত, যেমন জনাব সার্জিস, জনাব হাসানাত। ওনারা এই দুইজন সারা বাংলাদেশের অনেকের কাছে পরিচিত এবং সমালোচিত এবং সম্মানিত বটে। আর তিনজন এখন আছেন উপদেষ্টা মণ্ডলীতে। এর মধ্যে একজনকে বলা হচ্ছে মাস্টার মাইন্ড, মিস্টার মাহফুজ। আর বাকি যে দুজন উপদেষ্টা আছেন, তারাও তাদের যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলি, তথ্য মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এর সঙ্গে আবার সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে এলজিআরডি মিনিস্ট্রি, এই মন্ত্রণালয়গুলো তাদের নিকট দেওয়া হয়েছে। আর অন্যদিকে প্রধান উপদেষ্টার যে কার্যালয়, যেটিকে বলা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়, তো সেই কার্যালয়ে সংযুক্ত অবস্থায় মন্ত্রীর পদমর্যাদায় আছেন মিস্টার মাহফুজ, যাকে বলা হয় মাস্টার মাইন্ড। তো এই যে মিস্টার মাহফুজকে এখন যেভাবে ক্ষমতায়ন করা হয়েছে, এটা অনেকটা ইলন মাস্ককে নিয়ে যেভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে প্ল্যান করছেন, অর্থাৎ একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তিনি ফর্ম করেছেন হোয়াইট হাউস কেন্দ্রিক, যেখানে মিস্টার ইলন মাস্ক থাকবেন এবং তিনি এই সরকারের যাবতীয় কর্ম রিপ্রেজেন্ট করতে পারবেন এবং যে কোনো বিষয়ে সুপারিশ করতে পারবেন এবং যে কোনো বিষয়ে তদারক করতে পারবেন, আনলিমিটেড, জাস্ট লাইক এ প্রেসিডেন্ট। তো আমাদের এই যে সমন্বয়কদের মধ্যে দপ্তরবিহীন উপদেষ্টা জনাব মাহফুজ, এখন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং বলা হচ্ছে যে তিনি ডি ফ্যাক্টো প্রধান উপদেষ্টা। এবং অনেকে আরও বলার চেষ্টা করছেন যে এটা আমরা নিশ্চিত নই যে মিস্টার মাহফুজ কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চালান, না ডক্টর মোহাম্মদ ইউনূস মাহফুজকে চালান। তো আমি এই জিনিসটা ছোট বড় করার জন্য নয়, যেটা বলার চেষ্টা করি সেটা হলো ইট ইজ দ্য রিয়ালিটি, যে তারা এখন এই সমন্বয়করা যারা আছেন তারা এই পর্যায়ে আছেন। তো এই সমন্বয়কদেরকে নিয়ে সমালোচনা হলো, এত অল্প বয়সে তারা মন্ত্রী হয়ে গেলেন, এটা কোনো কথার কথা, মানে এটা যাকে বলে, এটা কোনো যাকে বলা হয় বাস্তব ভিত্তিও নাই, বিকজ তারা যারা আছেন সবার বয়সী 25 বছরের ঊর্ধ্বে। অন্যদিকে নেপোলিয়ন বোনাপার্ট 21 বছর বয়সে ফ্রেঞ্চ আর্মির, তখন ইউরোপের সবচেয়ে বড় আর্মি ছিল ফ্রেঞ্চ আর্মি, সেই আর্মির কমান্ডার ইন চিফ হয়েছিলেন এবং তিনি 25 বছর বয়সে সম্রাট হয়েছিলেন, এম্পারার অব দ্য ফ্রান্স হয়েছিলেন। তো কাজেই এখন সেই দিক থেকে নেপোলিয়ন বোনাপার্টের কথা যদি চিন্তা করেন, সেই তুলনায় তো এই যারা সমন্বয়ক আছে তারা আরও বেশি অভিজ্ঞ, বয়সী। এরপর বঙ্গবন্ধুর কথা যদি চিন্তা করেন, তাহলে বঙ্গবন্ধুর যে মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন 1954, তখন তার বয়স 24 বছর। আচ্ছা, জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হলেন বা প্রধান সামরিক আইন প্রশাসক হলেন, তখন তার বয়স কত ছিল? খুবই অল্প। তো কাজেই এই বিষয়গুলো নিয়ে বয়স বড় ফ্যাক্টর নয়, ফ্যাক্ট হলো যে তার মধ্যে প্রজ্ঞা কতটুকু আছে, যোগ্যতা কতটুকু আছে, তারপর তিনি কতটা সুযোগ পেয়েছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে যখন একটি সিংহাসন কেউ পায়, আসন পায়, তখন দেখা গেল যে সেই একটা ইঁদুরও যদি সিংহাসনে বসিয়ে দেওয়া হয়, সে সিংহ হয়ে যায়। রাজনীতির ইতিহাসে এমনও ঘটনা ঘটেছে বহুবার যে রাজরক্ত গর্ভে এসেছে, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি, নারীও না পুরুষও না। এরকম গর্ভবতী রানী তার গর্ভের সন্তানকে রাজা ঘোষণা করে তারপর
রাজ্য চালিত হয়েছে। এরপর সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপর সেই সন্তান যখন 9 বছর অতিক্রান্ত হয়েছে তখন তার অভিভাবক রূপে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে। এইভাবে হাজার হাজার বছরের ইতিহাসে বহু বিখ্যাত রাজা, সম্রাট, সুলতান এভাবে রাজত্ব করেছেন, যারা মাতৃগর্ভ থেকে রাজা হয়ে এসেছেন। অনেকে 2 মাস বয়স থেকে রাজা হয়ে এসেছেন, অনেকে 7 বছর বয়সে ক্ষমতা আরোহণ করেছেন, অনেকে 11 বছরে, অনেকে 13 বছরে। মানে ক্ষমতার যে চেয়ারটি, এটি হলো বিশ্বাসের জায়গা, এটি হলো আস্থার জায়গা, এটি ভালোবাসার জায়গা, নির্ভরতার জায়গা। তো আমাদের এখন যারা সমন্বয়ক রয়েছেন তারা যদি এই নির্ভর